বিনোদনবাদী আমাকে সাথে সাথে তাদের অ্যারেঞ্জ করেছিল যে 2টা ঘন্টার মধ্যে আমার একটা স্পেশাল স্পিচের সেটা আমি একটা স্পেশাল স্পিচ দিয়েছিলাম। আজকে তাকে আহ্বান করেছি আমাদের প্রফেসর ডক্টর প্রহ্লাদ রায় মহাশয়। আমি তাকে এখন আহ্বান করছি যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে আমাদের কারিগর সম্পদের প্রতিনিধি প্রথমবার এসেছেন, আমরা বলতে গেছি মাশাআল্লাহ প্রদান করব। নমো নমো অমিতাভ বুদ্ধায়। বন্দনা করি শ্রদ্ধেয় ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু পূজ্যপাদ মহাশয়কে, উপস্থিত সকল ভান্তে শ্রমণ সকলকে বন্দনা করি এবং সকলকে যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করছি। আমি আমার সম্পর্কে যতটা উনি উচ্ছ্বসিত কথা বললেন, আদৌ আমি অত বড় মানুষ না, এটা স্বাভাবিক। তবে বৌদ্ধ এবং বুদ্ধ এই বিষয় নিয়ে সারা পৃথিবীতে যত গবেষণা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানে চিরাচরিত রীতি পদ্ধতি মেনেই হয়ে গেছে। সুবিস্তৃতভাবে এই গবেষণাগুলো আলোচনা করার পর দেখা যায় যে নতুন কিছু উদ্ভাবন যেটা করোনার কথা সেটা আসছে না। সেটা হচ্ছে, আপনাদেরকে একটা তথ্য আমি বলি। আমি যখন ডিলিট করেছিলাম 24টা ধর্মের তুলনামূলক আলোচনা করে তার উপরে থিসিস করতে গিয়ে একটা বিষয় আমার নজরে পড়েছে, সেটা হলো আপনাদের সন্তানেরা যারা পড়াশুনো করছে কিংবা যারা পড়াশুনো করেছেন, অধ্যাপনা করছেন, শিক্ষকতা করছেন, তারা একটা বিষয় জানেন, গবেষণা পদ্ধতি। এই গবেষণা পদ্ধতি বিশেষ করে বলা যায় যে সার্ভে বা সমীক্ষা পদ্ধতি, সার্ভে মেথড, এই সার্ভে মেথডের আবিষ্কর্তা হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছেন যিনি, তিনি হলেন অস্ট্রেলিয়ান এক ব্যক্তি, আমেরিকার কলম্বো ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন। নাম তার পল ফেলিক্স ল্যাজার্লেন। এই ব্যক্তি 1930 থেকে 40 সাল তার এই প্রবচন বা তার তত্ত্ব এটাকে প্রতিষ্ঠা করতে সময় নিয়েছিলেন, যেটা সার্ভে মেথড। সার্ভে মেথডটা কি? কোনো তত্ত্ব প্রতিষ্ঠা করতে গেলে প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করে করে সেই সব মানুষের মতামত বেশিরভাগ কি বলছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আসা। এই কথাটা বলার পরই আপনাদের চোখের সামনে ভেসে ওঠা উচিত 29 বছর বয়সে গৌতম সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করছেন। আমি মনে করি পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ রচিত হয়েছে এবং যত ধর্ম আছে, সেটা হচ্ছে পৃথিবীর শিক্ষার সবচাইতে প্রথম পর্যায় ছিল। শিক্ষার প্রাথমিক এবং প্রথম যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা হচ্ছে ধর্মশিক্ষা। অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠান থেকে মানুষের কাছে শিক্ষা প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে। স্কুল কলেজ অনেক পরে হয়েছে, বিশ্ববিদ্যালয় অনেক পরে হয়েছে। সেই শিক্ষায় যদি বলা যায় গৌতম বুদ্ধ কি করলেন, যখনই আমি বলছি দেখুন গৌতম বুদ্ধের যে কার্যকলাপগুলো আধুনিক এই যে সার্ভে মেথড পদ্ধতিটার সঙ্গে কিভাবে মিলে যায়, অর্থাৎ প্রায় 2550 বছর আগে গৌতম বুদ্ধ যেটা করে গেছেন সেটা কিন্তু পৃথিবীর কোনো গবেষক, কোনো সমাজতাত্ত্বিক কেউ সেটাকে স্বীকৃতি প্রদান করেননি যে তিনি প্রথম এই সার্ভে মেথডের আবিষ্কর্তা বা তিনি প্রথম প্রয়োগ করেছেন। এটা যখন আমার নজরে পড়ে তুলনামূলকভাবে, তখন আমার বইতে আমি এটা লিপিবদ্ধ করে প্রচার করেছি। কারণ আমি জানি এটা যদি আমিও লিপিবদ্ধ না করি জেনে,
কবে কখনো লিপিবদ্ধ হবে কিনা আমি বিশ্বাস করি না। কি ছিল? আধুনিক সার্ভে পদ্ধতির সঙ্গে কেমন মিলছে? আপনার মনে প্রশ্ন জাগলো, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এলাম, কোথায় যাব, যে কোনো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমার কিছু উদ্দেশ্য থাকে, কোথায় গিয়ে উত্তর পাবো। উত্তর পাওয়ার আগে আমি যখন জিজ্ঞাসা করব বিশিষ্ট ব্যক্তিদের কাছে, আমার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ কিংবা পণ্ডিত, তারা যখন উত্তরগুলো বলছেন আমার প্রশ্নের, আমার মনের সঙ্গে মিলছে না, আমি যা প্রশ্ন করেছি উত্তরটা মনে হচ্ছে যথার্থ নয়। অর্থাৎ এই উত্তরগুলো তারা দিয়েছেন কোত্থেকে? আগের থেকে লিখে রাখা পণ্ডিতদের শাস্ত্রগ্রন্থ থেকে। তাহলে যখন আমার প্রশ্নের সঙ্গে এই উত্তরগুলো মিলছে না, তখন আমি নতুন করে উত্তর অনুসন্ধান করব। মিলছে না মানে কি? অর্থাৎ কোথাও ফাঁক ফোকর আছে, গ্যাপ আছে, এটাকে বলে রিভিউ। আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছি, উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান করতে চলেছি, যে অনুসন্ধানটা আমার আগে হয়ে বসে আছে, সেটার মধ্যে যখন আমি উত্তর পেলাম না রিভিউ করে, অর্থাৎ এই রিসার্চ গ্যাপ আছে, এই গ্যাপটাই হচ্ছে আমার উদ্দেশ্য পূরণ করা, আমি সেটাকে অনুসন্ধান করব। ঠিক সিদ্ধার্থ তাই করেছিল। তার প্রশ্নের উত্তরগুলো শাস্ত্রগ্রন্থ এবং পণ্ডিতরা যখন দিয়েছেন তার প্রশ্নের উত্তর, তার মনোপুত হয়নি, মেলেনি। তিনি কি করলেন? ত্যাগ করলেন সংসার, প্রতিটা দুয়ারে দুয়ারে, প্রতিটা পরিবারে গিয়ে জিজ্ঞাসা করলেন তার প্রশ্নের উত্তরগুলো। তিনি নেপালের কপিলাবস্তু থেকে ঘুরে ঘুরে চলে এলেন দক্ষিণ দিক অঞ্চলে, একেবারে এখন যেটাকে আপনি বিহারের দক্ষিণ অঞ্চল বলছেন। অর্থাৎ অসংখ্য মানুষের কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে এবার তিনি বসলেন সেগুলো পর্যালোচনা করতে, অ্যানালাইসিস করতে, যে কতগুলো মানুষ এই উত্তর দিয়েছে, কতগুলো মানুষ এই উত্তর দেয়নি। এই যে বসে বসে চিন্তা করতে করতে কখন যে সময় কেটে গেছে, যে কোনো বিষয়ে আমরা গভীরভাবে চিন্তা করলে সময়ের ধ্যান থাকে না, মন থাকে না। অর্থাৎ এই সিদ্ধান্তে পৌঁছাতে তার সময় লাগলো। তিনি করলেন কতখানি, বেশিরভাগ মানুষ মাঝারি সংখ্যায় কত, অল্প সংখ্যায় কত, এই সিদ্ধান্ত নিয়ে কি দিলেন তিনি। এখনকার যারা গবেষক তারা কি করে? তথ্য সংগ্রহ করে ল্যাপটপ কিংবা ক্যালকুলেটর সফটওয়্যারে ফেলে দিল, রেজাল্ট পেয়ে গেল। কিন্তু 25 বছর আগেও যারা গবেষণা করেছেন তাদের কি ছিল? মাথা এবং কাগজ কলম। তারও আগে কি ছিল? কাগজ কলম নয়, মাথা। আমরা বাজার করতে গিয়ে বাড়ির থেকে অনেক কিছু বলে দিয়েছে, মাথার মধ্যে রয়েছে। আমরা ঠিক সামঞ্জস্য বিধান করে যথাযথ বাজার করে যেমন ফিরি, ঠিক খুশি করি বাজার থেকে ফিরে এসে, এই গবেষণা ঠিক তেমনই। এই মাথার মধ্যে গবেষণা করে, চিন্তা করে, সিদ্ধান্তে পৌঁছে প্রত্যেকে আমরা বলে থাকি বুদ্ধ ধ্যান করেছেন, তপস্যা করেছেন, সিদ্ধি লাভ করেছেন। এই শব্দগুলো ব্রাহ্মণ্যবাদী শব্দ। যদি ধ্যান করতেন, সিদ্ধি লাভ করতেন, এসে কি বলতেন? আমি অমরত্ব লাভ করেছি, আমি ঈশ্বর লাভ করেছি, আমি পরমাত্মা লাভ করেছি, যেটা বলে থাকে সবাই। বুদ্ধ কি তাই বলেছেন? আমি বোধি লাভ করেছি, আমি জ্ঞান লাভ করেছি। কি জ্ঞান? যে জ্ঞান পাখি যেমন আকাশে উড়লে চতুর্দিকে সমানভাবে দেখতে পায়, মুক্ত হয়ে মুক্ত আকাশে বিচরণ করে সত্য প্রত্যক্ষ করতে পারে, বুদ্ধ তাই বললেন। অর্থাৎ সত্য লাভ করেছি, বোধি লাভ করেছি, বোধ লাভ করেছি, প্রজ্ঞা লাভ করেছি। একবার বলেন ঈশ্বর লাভ করেছি, আত্মা লাভ করেছি, পরমাত্মা পেয়েছি, এটা বলেননি। সুতরাং আমি এই ব্রাহ্মণ্যবাদী শব্দটা বলছি না। এই ব্রাহ্মণ্যবাদী শব্দটা আমি ব্যবহার করলাম বলে যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত তারা দুঃখ পাবেন না। যে রীতি, যে পদ্ধতির জন্য কোনো জাতি বা সমাজকে কলঙ্কিত করে, সেই রীতিকে ঘৃণা করা উচিত। সেই জাতি যদি রীতিকে আঁকড়ে থাকে তার নিজে নিজে আঘাত পাবে, সেই আঘাতের জন্য আমি দায়ী নই। এটা মনে করবেন আপনারা যারা বসে আছেন তারা নিজের অজান্তেই ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী আছেন, বহু লোকে। আমি বলে দিচ্ছি পদে পদে কোথায়, অত ডিটেলস বলবো না, একটা দুটো স্যাম্পল বলছি। দেখুন, আপনারা সন্তানকে এখনকার যুগে এরকম মনে করেন না, কিন্তু
আপনারা দাদু দিদিমা প্রত্যেকের কাছে শুনে এসছেন, বাবা তোকে বড় হয়ে 10 জনের মধ্যে একজন হতে হবে, 10 জনের মধ্যে একজন হতে হবে। অর্থাৎ এই শব্দটা বুদ্ধিস্ট শব্দ, এটা কোনো হিন্দুতে নেই যে 10 জনের মধ্যে একজন হতে হবে। কারণ সমাজ গঠন করার জন্য প্রথম সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সংঘ, বুদ্ধের দ্বারা প্রচারিত। তার আগে সার্বিক শিক্ষার জন্য কোনো সংঘ ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না। সেই সংঘে একমাত্র তার পাঠ্যক্রম ছিল সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব আর জ্ঞানতত্ত্ব। জ্ঞানতত্ত্বের নাম হচ্ছে ধম্ম। ধম্ম হচ্ছে উইজডম বা জ্ঞান। ধম্ম মানে এটা হচ্ছে প্রাচীন রীতি, যে জ্ঞান। আমরা যখন ইউরোপীয় বা মধ্যপ্রাচ্যের ধর্ম আর ধম্ম মিলিয়ে ফেলছি, রিলিজিয়ান আর ধর্ম মিলিয়ে ফেলছি, এটা মেলানোর বিষয় নয়। তাদের হচ্ছে রীতি আচার, রিচুয়ালিস্টিক রীতিকে তারা ধর্ম বলছে। আমাদের রীতি আচার নয়, আমাদের প্রজ্ঞা বা জ্ঞানই হচ্ছে আমাদের ধর্ম। কোনো গ্রন্থে রীতি আচারকে ধর্ম বলেনি। এই জন্য আমাদের রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম, পিতৃধর্ম, পতির ধর্ম, স্ত্রীর ধর্ম, এখানে কিন্তু রিচুয়াল নয়। তো 10 জনের মধ্যে একজন কেন? অর্থাৎ সংঘে সমাজতত্ত্ব, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য একজন ব্যক্তি 10 জনকে পথ দেখাতে পারে। ওই 10 জনের মধ্যে একজন হয়ে উঠুক সমাজের প্রতিটা স্তরে। এই 10 জনের মধ্যে একজন যদি হয়ে ওঠে, সংঘের মধ্য থেকে তখন নির্ধারণ করবে কে সন্ন্যাস নেবে। বাকিরা এই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তার মস্তিষ্ক, তার মন নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে সমাজে। সবাইকে ভিক্ষু হতে হবে না, সবাইকে সন্ন্যাস হতে হবে না। অর্থাৎ এই সমাজকে সঠিক পথ দেখানোর জন্য এই 10 জনের একজন হওয়া জরুরি। আমরা এই 10 জনের একজন করার জন্য সন্তানকে ভাবছি না বলে সন্তানকে আমি বন্দুকের গুলির মতো ব্যবহার করছি। কেমন জানেন? বন্দুক যিনি চালান, গুলিটাকে ভরে বলেন তোকে বাবা কোনো দিকে তাকাবি না, একদম ঠিক লক্ষ্যস্থলে পৌঁছে যাবি, আমেরিকায় যাবি কিংবা বড় জায়গায় যাবি, বড় চাকরি করবি। গুলিটা পৌঁছে দেওয়ার পর সেই গুলি আর বন্দুকে ফেরত আসে না। আপনার সন্তানকে কোনো জায়গায় কারোর সঙ্গে মিশতে দিলেন না, গুলির মতো অভ্রান্ত লক্ষ্যে পৌঁছে দিলেন, ওই ফেরত আসে না। ওই জন্য বাবা মাকে দেখে না, সমাজকে দেখে না, পরিবারকে দেখে না, 10 জনের একজন হয়ে ওঠেনি সে। এবার আমি বলি, ব্রাহ্মণ্যবাদ বললাম না, সত্যি কথা বলে দিই, আপনারা জানেন যত সাহিত্য আছে, গ্রন্থ আছে, যত গান আছে, সব কিছু আছে, তাতে প্রথম যিনি গান করেন কি করেন? বন্দনা করেন। প্রথমে বন্দনা করি পিতামাতার চরণে। এই যে বন্দনা দিয়ে সমস্ত গ্রন্থ লেখা শুরু হচ্ছে। বুদ্ধের আগে যে সমস্ত গ্রন্থগুলো, সেখানে কিন্তু বন্দনার কোনো গল্প নেই। আপনি ঋগ্বেদ খুলে দেখবেন তো কোথাও বন্দনার বিষয় আছে নাকি প্রথমে শুরু করার আগে? নেই। কিন্তু বুদ্ধের জন্মের পর থেকে যা কিছু লেখা হচ্ছে ভারতীয় গ্রন্থে, বন্দনা, তাতে এত প্রভাব। অর্থাৎ যে গ্রন্থগুলো বুদ্ধের অনুসারী নয়, বৌদ্ধ ধর্মের অনুসারী নয়, সমস্ত জায়গায় প্রভাব বিস্তার করেছে, একেবারে আঞ্চলিক থেকে সর্বত্রে। এই বন্দনা থাকবেই, তারপর অন্য কিছু মূল বক্তব্য। অর্থাৎ আমি বলতে চাইছি, বুদ্ধের প্রভাব যদি আমি গবেষণা করি, এই মুহূর্তে ব্যবহার করছি আমরা যারা বৌদ্ধ ধর্মে বিলং করি না, তার প্রত্যেকেরই অজান্তেই বৌদ্ধ দ্বারা পরিশীলিত, পরিচালিত এবং নিজের দ্বারা যথাযথভাবে পরিচালিত হচ্ছেন। কারণ আজকে বলুন তো, কারা গোহত্যার বিরুদ্ধে আছে, গোমাংসের বিরুদ্ধে আছে? যারা আছে, এই আদর্শ তারা কোথায় পেল? বুদ্ধের আদর্শ। তার নিজের অজান্তেটা বহন করে চলছে, কিন্তু তিনি নিজে জানেন না। ওই যে একটুকে বললাম না, তিনি বুদ্ধকে বহন করে চলছেন, তার ভেতরে ব্রাহ্মণ্যবোধ আছে। সেই জন্য আমি শেষ করব খুব সহজেই, এই মনস্তত্ত্বের কথা বলে শেষ করব। আমরা আধুনিক যুগে বিদেশি মনস্তাত্ত্বিকদের কথা শুনে আমরা মনে করি এরা মনস্তত্ত্বের প্রবক্তা, এরা মনস্তত্ত্ব লিখেছে। এবং মনস্তত্ত্বের বইতে যে তত্ত্বগুলো থাকে, মানুষকে নিয়ে কোনো গবেষণা নেই। কুকুরকে নিয়ে আছে, ইঁদুরকে নিয়ে আছে,
এসব নিয়ে গবেষণাগুলো মনস্তত্ত্ব পড়ানো হয়। কুকুরের মনস্তত্ত্ব, ইঁদুরের মনস্তত্ত্ব, মানুষের মনস্তত্ত্ব এক হয় নাকি? কখনো হয় না। কিন্তু আমাদের গৌতম বুদ্ধ তার সঙ্ঘে এই মনস্তত্ত্বের প্রথম জায়গায় আঘাত করেছেন। অর্থাৎ মানুষের যা কিছু আকাঙ্ক্ষা, লালসা, সব কিছু জৈব সত্তাকে সুখ দেওয়ার জন্য, চরিতার্থ করার জন্য। এই জৈব সত্তাকে চরিতার্থ করার ক্ষেত্রে যদি অপার্থিব বস্তু বা সমাজ বহির্ভূত বস্তুর প্রতি শুধু আকাঙ্ক্ষা থাকতো, কোনো সমস্যা ছিল না। আলো, বাতাস, জল, সমস্যা ছিল না। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা সমাজের মধ্যে যা আছে তার প্রতি বেশি। তার জন্য একজনের আকাঙ্ক্ষা আর একজনের দুঃখের কারণ, আর একজনের অবস্থানের সংকট টেনে নিয়ে আসে। সেইটার জন্যই প্রত্যেকটা পৃথক পৃথক এই মানসিক সত্তাকে যথার্থ পরিশীলিত করার লক্ষ্যেই তার উপদেশ, এবং এই উপদেশগুলো শেখানো হচ্ছে তার সঙ্গে। যে মনস্তত্ত্ব আমরা দেখতে পাবো, এই যে মন এবং মনের নিয়ন্ত্রণ, যা কিছু এই যারা যোগশাস্ত্র বলছে, ব্রাহ্মণ্য শাস্ত্র বলছে, সমস্ত শাস্ত্রে এর উৎস কিন্তু বুদ্ধের এই মনস্তত্ত্ব। কারণ পতঞ্জলি বুদ্ধের জন্মের 300 বছর বাদে জন্মেছে, যোগশাস্ত্রের প্রবক্তা। আমি শেষ করছি এই কারণেই, আপনাদের অনেক সময় নষ্ট করছি, পরবর্তীকালে কখনো সময় পেলে বৃত্তান্ত বলা হবে। এইটাই বলে শেষ করছি যে বুদ্ধের বাণী, বুদ্ধের যা কিছু, আপনি যদি নিজে শুধু আহরণ করে শান্তি পান, আর সন্তানকে সময় নষ্ট হয়ে যাবে, পড়াশুনো নষ্ট হয়ে যাবে, কিংবা তাকে ভালো নম্বর পেয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে রেখে দেন, আপনি নিজেই তার নিজের সন্তানকে বিচ্ছিন্ন করছেন। যে সন্তান বাপ মাকে দেখছে না, পৃথক হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে চলেছে, বাইরে চলে যাচ্ছে, সমাজের দোষ দেবেন না। সমাজ আজকাল খারাপ হয়ে গেছে, এই জন্য সন্তানরা দেখছে না। আপনারা যে বাপ মায়ের সন্তান, সেই বাপ মা যদি ভালো হয়ে থাকে, আপনিও আপনার বাপ মাকে দেখবেন ভালো হয়ে। আপনি নিজের সন্তানকে বিচ্ছিন্ন করছেন আর আপনি সমাজের দোষ দিচ্ছেন। আপনার সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী আপনি নিজে। আপনি যদি নিজের সন্তানকে নিজের মূল স্রোতের সঙ্গে মিলিত রেখে তাকে সমাজ, রাষ্ট্র পরিচিতি ঘটান, সে মানুষ হবে, অর্থ উপার্জনের জন্য স্বার্থপর একজন জৈব সত্তার অধিকারী হয়ে উঠবে না। যথার্থ মানুষ হতে গেলে তার বোধি দরকার, বুদ্ধি দরকার। এই বোধি এবং বুদ্ধির মূল জায়গা হচ্ছে আপনার ধম্ম, জ্ঞান, প্রবক্তা। সেই ধম্মক্ষেত্র আদি এবং অকৃত্রিমভাবে এখনও চলছে। বৌদ্ধ মঠ, বৌদ্ধ প্রাঙ্গণ, সেখানের সঙ্গে যোগ রাখা দরকার। নমস্কার, ধন্যবাদ।